আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাস শুরু করব। দেখেন, আজকে মোটামুটি যা টপিক আছে আজকের দিনে ক্লোজ করার আমি ট্রাই করব ইনশাল্লাহ। আর যদি টুকটাক কিছু বাকি থাকে বা আপনাদের প্রবলেম থাকে তাহলে গ্রুপে দিতে থাকবে, ইনশাল্লাহ ডিসকাশন হবে। তো আজকে মেইন আমাদের টার্গেট থাকবে দুইটা, একটা হচ্ছে স্টেবিলিটি চেক করা আর একটা হচ্ছে স্টেডি স্টেট এরর চেক করা। কিভাবে কি ক্যালকুলেশন করতে হবে না হবে এগুলো মাঝে মাঝে আসে, একটু নিয়মটা জাস্ট দেখে রাখাটা ভালো। আচ্ছা, প্রথমে দুইটা জিনিস একটু দেখায়, এইগুলার আমরা ম্যাথ করছি অলরেডি, শুধু এই গ্রাফ গুলা একটু দেখা হয় না, জাস্ট একটু দেখে রাখতে পারেন। অনেক সময় গ্রাফ হয়তো গ্রাফ আকারে দিতে পারে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের আমাদের যে গ্রাফ, টাইমের যে রেসপন্স ছিল সেইটার গ্রাফ যদি করা হয় তাহলে গ্রাফটা দেখতে আসলে এরকম হয়। এই গ্রাফটা আমাদের একটু মনে রাখতে পারেন। পরীক্ষায় যদি আসে তাহলে ডিরেক্ট গ্রাফ আকারে দিতে পারে, কারণ টাইম যে দেখাবে গ্রাফ আকারে দেখাবে। তো এখানে খেয়াল করে দেখেন, এই ডেফিনেশন গুলো এরকম করতেছে যে রাইস টাইম বলতে বোঝায় যে আমার 10% থেকে সিগন্যালটা, এগুলো সব ডেফিনেশনের ভেতরে আসতেছে, আমাদের ডেফিনেশনটা ওইভাবে মনে রাখতে হবে যে সিগন্যালটা 10, 1 মিনিট। তাহলে রাইস টাইম কি? রাইস টাইম হচ্ছে সিগন্যালটা 10% থেকে এই প্রায় 99%-এ পৌঁছাতে যেই টাইমটা লাগে সেই টাইমটাকেই বলতেছে রাইস টাইম। তাহলে দেখেন, সিগন্যালটা আগে ছিল 0.1 বা 10%, আর এই যে পরে হয়েছে 90%। এই যে টাইমের যে ডিফারেন্স, মানে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টাইমের যে ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি রাইস টাইম। তো আসলে এটা মনে রেখে লাভ কি? মনে রেখে লাভ হচ্ছে এখানে হয়তো আমাদের গ্রাফিক্যালি কোনো প্লটে টাইম দেওয়া থাকতে পারে। তো স্বাভাবিক কথা, এইখানে ধরেন একটা পয়েন্ট দেওয়া আছে 0.2 বা 0.3, এখানে হয়তো দেওয়া আছে 0.9, 0.8। তাহলে এটা বিয়োগ করে আমরা ইজিলি এখান থেকে কিন্তু রাইস টাইমটা বের করে ফেলতে পারবো যদি প্রশ্নে আমাদের দরকার হয়। সেটলিং টাইমটা কি? সেটলিং টাইম হচ্ছে এই যে এখানে দেখেন 0 থেকে 100%-এ পৌঁছাইতে। সেটলিং বলতে আসলে বোঝা যায় সেটেল হওয়া, মানে গ্রাফটা দেখেন আস্তে আস্তে কি বাড়তেছে না, বাড়তে 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 এইখানে এসে দেখেন অনেকটা কিন্তু কনস্ট্যান্ট মতো হয়ে যাচ্ছে। তাহলে এই টাইমটাকেই বলতেছে সেটলিং টাইম, যেইটাকে আমরা এই যে 4/a হিসাবে চিনে থাকি। আর রাইস টাইমটাকে আমরা কি হিসাবে চিনে থাকি? 2.2/a। এই যে 2/a এর পরবর্তী একটা পয়েন্ট, এটা হচ্ছে 2.2, এটা হচ্ছে 2/a, আর এটা হচ্ছে 2.2/a। এগুলার ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখছি, এখন জাস্ট গ্রাফ থেকে জিনিসটা একটু দেখা। এখানে তো আমরা মোটামুটি এই দুইটাই আসলে চিনে থাকি। আর একটা হচ্ছে পিক টাইম। পিক টাইমটা কি? পিক টাইমটা হচ্ছে 1/a। 1/a যে এইটা, এইটুকু হচ্ছে আমাদের সেই পিক টাইম, মানে যে এইখান থেকে শুরু করে 1/a পর্যন্ত। এটা আচ্ছা, এইটা কি আমাদের 2.2/a হবে? না, এটা মেবি 2.2/a হবে না। তার কারণ এই ডিফারেন্সটা হইতে হবে হচ্ছে 2.2/a। রাইস টাইমের সূত্র আমরা কি দেখছিলাম? আচ্ছা, 1/a ছিল টাইম কনস্ট্যান্ট। 1/টাইম কনস্ট্যান্ট ছিল হচ্ছে একটু পাশে লিখি। টাইম কনস্ট্যান্ট ছিল হচ্ছে ইসি, এটা ছিল হচ্ছে 1/a, যেটা এই যে ইনিশিয়াল স্টপ বলতেছে যে 1/টাইম কনস্ট্যান্ট সমান a। আর আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম টাইম কনস্ট্যান্ট
টাইম কনস্ট্যান্ট ছিল হচ্ছে 1/a। আর ফার্স্ট অর্ডার সার্কিটে রাইজ টাইমটা কত ছিল? রাইজ টাইমটা ছিল 2.2/a। তো এই ডিফারেন্সটা হচ্ছে 2.2/a, তাহলে এটা অবশ্যই তার থেকে একটু বেশি হবে, কারণ এইটা তো আসলে আমাদের কত ভ্যালু আমরা ওইরকম ভাবে জানি না। 1% হইতে যে টাইমটা লাগে সেটা বলতেছে। আর এইখান থেকে এইটুকু হচ্ছে 1/a, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আর আরেকটা ছিল কি শিখছিলাম, সেটা হচ্ছে সেটলিং টাইম। তো এখানে দেখলাম, আচ্ছা এই মোটামুটি তিনটা জিনিস আমাদের দেখলেই কিন্তু চলতেছে ফার্স্ট অর্ডার সার্কিট থেকে। এখানে যেহেতু ফার্স্ট অর্ডার, এখানে আমাদের একবার সেটেল হয়ে গেলে আর আমাদের কোনো চেঞ্জ নেই। এই সেম ঘটনাটা যদি আমরা সেকেন্ড অর্ডারের জন্য দেখি, দেখেন এখানে কিন্তু একটা পিক ভ্যালু আমরা পাই, দেন পরবর্তীতে আবার কিন্তু মান একটা এসে লোয়ার হয়ে দেন তারপরে গিয়ে সেটেল হচ্ছে। দেখেন সেটেল কিন্তু অনেক পরে গিয়ে হচ্ছে, মানে এর পরবর্তীতে গিয়ে দেন সেটেল হচ্ছে। তো এই টাইমটাকে আসলে সেটেল বলা যায়, কারণ এর পরবর্তীতে গিয়ে সেটেল হচ্ছে। এখানেও দেখেন একই কন্ডিশন, যে আমাদের রাইজ টাইম বলতে বুঝবো একটা ভ্যালু 10% থেকে প্রায় 90, এখানে এটা দিছে যে 0.9 সি ফাইনাল, তার মানে 90%-এ পৌঁছাতে টোটাল যেই টাইমটা লাগে এই টাইমটাকে বলে হচ্ছে রাইজ টাইম। প্রথম পিক ভ্যালু পেতে যে টাইমটা লাগে সেটাকে বলতেছি পিক টাইম। আচ্ছা এইখানে একটা কাহিনী বলি, এখানে কিন্তু দেখেন আমাদের কোনো পিক নাই, এই জন্য এখানে আসলে পিক ভ্যালু খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফার্স্ট অর্ডার সার্কিটে কোনো পিক নাই, একবারে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে, এই জন্য এখানে কিন্তু কোনো পিক টাইম বলে আমাদের কিছু আমরা পড়ি নাই। কিন্তু এইখানে কিন্তু আমাদের একটা পিক টাইম পাচ্ছি, তারপরে গিয়ে মান আবার লোয়ার হয়ে দেন সেটেল হচ্ছে। তাহলে এইটাকে বলতেছি সর্বোচ্চ পিক যাইতে যে টাইমটা লাগে সেটাকে বলতেছি পিক টাইম। দেন সেটলিং টাইম কাকে বলতেছি? এই যে প্রায় 0.98 অথবা 98% ভ্যালুতে পৌঁছাইতে যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলতেছি সেটলিং টাইম। তাহলে এমনিতেই ম্যাথ করার সময় যেই সূত্রগুলো আমরা পড়ছিলাম ওইগুলো তো অ্যাপ্লাই করবোই, ওতে কোনো সমস্যা নাই। আর শুধুমাত্র এই চিত্রটা আমরা একটু মনে রাখবো, কারণ অনেক সময় এই চিত্র দিয়ে যদি ম্যাথ আসে তাহলেও যেন এটা আমরা করতে পারি, এই জন্য চিত্রটা আমাদের মনে রাখতে হবে। এই দুইটা জিনিস কি বুঝতে পারছেন কি বললাম? এখানে ভাই ঝামেলার জিনিস, সেটলিং টাইমটা কি 0 থেকে? হ্যাঁ সেটলিং টাইম 0, হ্যাঁ এটাই আমি বলতে যাচ্ছিলাম। এখানে শুধুমাত্র একটা জিনিসই ঝামেলা, যে রাইস টাইমটা 0 থেকে হিসাব করা যাবে না। রাইস টাইমটা 10% এবং 90%-এর ডিফারেন্স করতে হবে, তার মানে যে এইটুকু ডিফারেন্স করতে হবে, বিয়োগ করা লাগবে। কিন্তু বাকিগুলো 0 থেকে হিসাব করতে হবে। পিক টাইম 0 থেকে এত দূর, সেটলিং টাইম 0 থেকে এত দূর, কথা বুঝতে পারছেন? এই কারণে দেখেন এই দুজনের তারা ডিফারেন্স দেয় না, এই দুজন ডিরেক্ট বসায় রাখছে। কিন্তু রাইস টাইমটা দেখেন ডিফারেন্স দিয়ে বুঝাইছে যে এই ডিফারেন্সটুকু। তো এই দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা এটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে। আচ্ছা এবার আমরা আমাদের আজকের আলোচনার ইয়েতে যাই। আচ্ছা আজকে হচ্ছে কোন একটা সিস্টেম স্টেবল কিনা এটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করব। এটা দুইটা সিস্টেম আছে। তো এই সিস্টেমটা আমরা সচরাচর ইউজ করব না, যদি গ্রাফ আকারে থাকে তাহলে ইউজ করব। আর নর্মালি ইকুয়েশন দিলে আমরা অন্য নিয়মে ম্যাথ করব। তাহলে দেখেন, স্ট্যাবিলিটি চেক করার সিস্টেম কি, আমরা যদি কোনো একটা সিস্টেমের জিরো আর পোল নিয়ে একটা প্লট করি, এটা আমরা জানি, এর আগে কিন্তু প্লট নিয়ে আলোচনা করছিলাম, যে এইটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। এই যে এই পুরো অঞ্চলটাকে বলে হচ্ছে লেফট হাফ প্লেন। আর এই যে রাইট সাইডের যে পুরো অঞ্চলটা এটাকে বলে রাইট হাফ প্লেন। সিম্পলি আমরা মনে রাখবো কোনো একটা সিস্টেম তখনই স্টেবল হবে ক্লোজ লুপ সিস্টেমের পোল যদি লেফট হাফ পোলে অবস্থান করে
মানে সকল পোলের রিয়েল পার্ট নেগেটিভ হয় তবেই সিস্টেম স্টেবল হবে। আর একটু যদি সহজে বলি, আমাদের কোনো ক্লোজ লুপ সিস্টেমের পোল রাইট হাফ প্লেনে যদি চলে আসে, একটাও যদি চলে আসে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো আনস্টেবল সিস্টেম। এই পোলে চলে বা এই প্লেনে, প্লেন বলতে সমতল বোঝাচ্ছে আর কি, এই প্লেনের কোথাও যদি চলে আসে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল সিস্টেম। যেমন দেখেন এই চিত্রে খেয়াল করে দেখেন, সব পোল গুলা এই ক্রস দিয়ে কিন্তু পোল চিহ্নিত করা হয়, আগেই বলছিলাম, আর গোল দিয়ে জিরো চিহ্নিত করা হয়। তাহলে আমাদের এই সিস্টেমের পোল গুলো সব লেফট হাফ প্লেনে আছে। এই সব দেখেন এইদিকে রাইট হাফ প্লেনে কোনো পোল নাই, ফলে এই সিস্টেমটাকে আমরা বলতেছি স্টেবল সিস্টেম। ক্লোজ লুপ পোল আমাদের কোনোটা রাইট হাফ প্লেনে নাই, কিন্তু এই সিস্টেমে দেখেন লেফট হাফ প্লেনে আছে ঠিক আছে, কিন্তু রাইট হাফ প্লেনে কিন্তু মান আছে বা পোল আছে, মান বলতে পোল বলতেছি আর কি। এই কারণে এই সিস্টেমটাকে আমরা বলতেছি আনস্টেবল সিস্টেম। এটা হচ্ছে স্টেবিলিটির খুব সিম্পল একটা ইয়ে। আমরা যদি চিত্র আকারে থাকে শুধু এটা দেখে আমরা ডিটারমাইন করব যে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। একটা জিনিস মনে রাখবো, রাইট হাফ প্লেনে ভ্যালু চলে পোল চলে আসলেই সেটা আনস্টেবল। রাইট হাফ প্লেনে কোনো পোল থাকতে পারবে না, ক্লোজ লুপ সিস্টেমের কোনো পোল থাকতে পারবে না। যদি থাকে তাহলে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। আরেকটা সিস্টেম হচ্ছে, মানে এইটাই হচ্ছে আমাদের বেশিরভাগ ইউজ হবে, যে আমাদের ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে আমরা পোল নির্ণয় করব। ট্রান্সফার ফাংশনের যে হর আছে, এই হরকে কাজে লাগায় আমরা হচ্ছে ইকুয়েশন বানাবো। সেই ইকুয়েশন থেকে আমাদের পোল, সরি, সেই ইকুয়েশন থেকে রাউথ টেবিল তৈরি করব। এই নিয়মটাকে বলে রাউথ টেবিল। সেইখান থেকে ডিসিশন নেব যে আমাদের সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। সেটাই আজকে দেখাবো যে কিভাবে একটা সিস্টেমের রাউথ টেবিল তৈরি করে বা ট্রান্সফার ফাংশন থেকে রাউথ টেবিল তৈরি করে এই ডিসিশনে আসা যায় যে আমাদের সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। এটা একটু ঝামেলা ঝামেলা মনে হতে পারে শুরুর দিকে, বাট একটু বুঝে করলে দেখবেন যে এখানে খুব একটা ঝামেলা নাই। তাহলে শুরু করি। এই সিস্টেমের আমাদের ট্রান্সফার ফাংশনটা কি সেটা আগে বের করি। ট্রান্সফার ফাংশন দেখেন, এই যে এই পুরো ফিডব্যাকটার সূত্র অ্যাপ্লাই করে দিলেই ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। সূত্র কি? এই যে এটা গেইন ডিভাইডেড বাই 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক। তো ফিডব্যাক তো 1। এই যে এটা আমাদের ট্রান্সফার ফাংশন। তাহলে এইটা মানে কি, যে এটা বসাই দিলেই তো ওকে। এটা একটু লিখে রাখি। আমি এটা এক লাইনে করব, যারা বুঝবেন না নিজেরা আবার হচ্ছে লসাগু করবেন। তাহলে যে নিচের এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, উপরে 1000 থাকে, আর নিচে লসাগু করলে এইটা ইন্টু 1 মানে এইটায় প্লাস 1000। দেন এটা গুণ করে দিব, 2s 3s মানে 5s প্লাস 3 2 6,
এস কিউব 5s² আর এই যে 5s² তার মানে 10s² প্লাস 5 5 25s আর 6s, 25 আর 6 31s প্লাস 530 আর এই 1000 হচ্ছে 1030। এগুলার দিকে আমি বেশি ফোকাস দিচ্ছি না, কারণ আজকে আমাদের টার্গেট অন্য কিছু। এগুলা যদি কেউ না বুঝে থাকেন, নিজেরা আরেকবার একটু ট্রাই করবেন, আর তাও না বুঝলে আমি পরে দেখবো। আপাতত আমাদের এক টার্গেট হাজার অন্য তিরিশ কিছু। এই যে 530 আর এই 1000 যোগ হয়ে 1030। ও আচ্ছা। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। কি বলছিলাম, ট্রান্সফার ফাংশনের যে হর, এইটাকে দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করব। সেই ইকুয়েশনটাকে আমরা লিখে দেব এইভাবে, যেভাবে আছে। এটা খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে কিন্তু আমাদের টেবিল তৈরি হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এস পাওয়ার কত কত আছে। এস কিউব, s², তাহলে এই তিনটা হবে আমাদের যে টেবিল তৈরি করব সেই টেবিলের মূল বিষয়। তাহলে প্রথমটা হবে এস কিউব, তারপরেরটা হবে s², তারপরেরটা হচ্ছে এস। আচ্ছা, তৈরি করার সিস্টেম বলি। প্রথমে এস কিউব নিছি, তাহলে প্রথমে এস কিউবের সহগটা এখানে লিখতে হবে। এরপরে একটা গ্যাপ রাখতে হবে, তারপরেরটা সহগ লিখতে হবে। তাহলে একটা যদি গ্যাপ রাখি, এস কিউবেরটা বসালাম, দ্বিতীয়টা গ্যাপ, তারপরেরটা কত এইটা, এখানে এস এর সহগ 31, লিখে ফেলতে হবে 31। তারপরে একটা গ্যাপ, তাহলে এটা লিখলাম। এটা গ্যাপ দিলে তারপরে আর কি আছে, কিছু নাই, কিছু নাই মানে কত, 0। এটা বুঝছেন কিনা বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে শেষেরটা জিরো হলো মানে ওখানে কিছুই নেই, তাই ভাই? হ্যাঁ, কিছু হাজার নাই মানে তিরিশের পর 0। মানে একটা গ্যাপ দিয়ে আরেকটা সহগ লিখতেন। হ্যাঁ, প্রত্যেকটা সহগ, প্রত্যেকটা সহগ, কিন্তু একটা একটা গ্যাপ করে নিতে হবে। দেন সেকেন্ডটা কত, s², সেম। s² মানে ওইটা দিয়ে শুরু করতে হবে। s² এর সহগ কত, 10। এবার কি শিখছিলাম, যেটা নিব তারপরেরটাকে বাদ রেখে তারপরেরটা নিতে হবে। তাহলে এটা কত, 1030। দেন এখানে একটা গ্যাপ রেখে তারপরেরটা, তো এখানে কিছু নাই মানে কত, 0 আছে। তারপরে কত, আবার 0 না, কিছু নাই মানে তো এদিকে সবই 0, যা নেবো তাই 0। তাহলে এটাও কি 0। এটা ক্লিয়ার। হ্যাঁ ভাই। এইখানে এসে একটা ছোট্ট কাজ করতে পারেন, ম্যাথ এখান থেকে আগায়ও যাইতে পারেন, কোনো সমস্যা না। বাট আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু বড়, আমাদের ক্যালকুলেশনে একটু জটিল হইতে পারে। এজন্য সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আমরা এখানে এসে কিছু কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি। যেমন এই লাইনে আমরা চাইলে 10 কমন নিয়ে নিতে পারি সবার ভিতরে। এই কাজটা আমরা করতে পারি, যেহেতু এখানে মানে মূল কথা হচ্ছে পরের লাইনে গিয়ে আসলে রেশিও করা লাগে। এজন্য কোনো জিনিস যদি কমন যায় একই লাইন থেকে, উপরের লাইন থেকে কমন যাওয়ার দেখেন কিছু নাই, যদি কমন যাওয়ার কিছু থাকতো আমরা ওইখানেও কমন নিতাম। এইখানে কমন যাওয়ার জায়গা আছে, আমি 10কে কমন নিতে পারি। যদি এমন কমন নেওয়া যায়, তাহলে কি করবেন, কমন নিবেন। 10কে যদি কমন নিই, এখানে থাকে কত, 1। 10কে যদি কমন নিই, এখানে থাকে কত, 103। 10কে যদি কমন নিই, এখানে কত থাকে, 0। বুঝতে পারছেন। হ্যাঁ ভাই। এবার এই প্রথম দুইটা জিনিস, মানে এই পাওয়ার যতই থাক না কেন, প্রথম দুইটা জিনিস আমরা এইখান থেকে লিখব। তারপরে যতগুলো আছে, এখন এখানে তো আর নাই বেশি, আর একটাই হয়তো পাবো। অন্য জায়গায় আরো বেশি থাকতে পারে, এখানে s5 দিয়ে শুরু হতে পারে, 4 দিয়ে শুরু হতে পারে, তাহলে আরো পেতাম। তো যাই হোক, দুইটার পরে যা আছে ওইটা আর আমরা এখান থেকে নিব না, এটা ক্যালকুলেশন করে পাবো। এই ক্যালকুলেশনটা এখন আমি শেখাবো। তাহলে s³ লিখে ফেলছি, s² লিখে ফেলছি, তারপরেরটা অ্যাকচুয়ালি কত পাবো, s1 পাবো, অথবা শুধু s পাবো, একই কথা।
এইটা কিভাবে করব সেটা হচ্ছে এইটাকে ফিক্সড করে ফেলবো আমরা। ফিক্সড করে প্রথমে এই সাইডের গুণ মাইনাস এই সাইডের গুণ ডিভাইডেড বাই এইটা, যেটাকে ফিক্সড করে ফেললাম সেইটা। তাহলে প্রথমে 1 × 31, অলওয়েজ এটা মাথায় রাখবো, মাইনাস এই সাইডের গুণ, তার মানে একের সাথে কত গুণ হবে, 103 গুণ হবে, ডিভাইডেড বাই যেটাকে ফিক্সড করে ফেললাম সেইটা। পরেরটা এটাকে ফিক্সড করে ফেলছি, তার মানে যখন আবার এই বরাবর গুণ হবে তখন আগের বার দেখেন একের সাথে 31-এর গুণ হয়েছিল, এখন এখন কত হবে, একের সাথে 0-র গুণ হবে, মাইনাস এই একের সাথে কার গুণ হবে, এই যে 0-র গুণ হবে, ডিভাইডেড বাই যেটাকে ফিক্সড করে রাখছিলাম সেইটা। এরপরে তো আর কিছু নাই, তার মানে এটাকে বাই ডিফল্ট 0 বসাই দেবো। এখন বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। ভাই আরেকবার বলেন। করলাম কি, প্রথমে একের সাথে 31 গুণ করছি, দেন একের সাথে 103 গুণ করছি, দিয়ে 1 দিয়ে ভাগ করে দিছি। পরের বার কি করছি, একের সাথে 0-র গুণ হয়েছে, এই একের সাথে এই 0-র গুণ হয়েছে, দিয়ে এই 1 দিয়ে ভাগ করে দিছি। তার মানে এটা যদি A1 A2 A3 হয়, B1 B2 B3 হয়, মানে এরকম আছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, তাহলে C1 সমান কত পাবো, C1 সমান পাবো B1 A2 মাইনাস A1 B2 ডিভাইডেড বাই B1। C2 সমান কত পাবো, B1 A3 মাইনাস A1 B3 ডিভাইডেড বাই B1। ক্লিয়ার? সূত্রটা কি বুঝতে পারছেন? কেউ না বুঝলে বলেন। আরেকবার ভাই। হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দেন। তাহলে এই দুইটা আগের থেকে আছে, আর এই দুইটা মানে এইগুলো আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে এইটা যখন তৈরি করব, বি কে ফিক্সড করে রাখবো, এইটা গুণ মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা, এই যে যেটা করলাম। দেন পরেরটা যখন তৈরি করব তখন এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি। ভাই এখানে আমরা এস এর অর্ডার অর্ডার যে কয়টা থাকুক ওই প্রথম দুইটা নিয়ে করব। প্রথম দুইটা নিয়ে করব, বাকিগুলো সব ক্যালকুলেশন থেকে হবে। অর্ডার যাই থাকুক, প্রথম দুইটা আমরা এইখান থেকে হুবহু তুলে দেব, ওই যে সিস্টেম বললাম, একটা গ্যাপ একটা, তারপরের গুলা এই যে এই ক্যালকুলেশন। তাহলে এস এর মান কত পেলাম, এই যেটা ক্যালকুলেশন করেন, 31 মাইনাস 103 ডিভাইডেড বাই 1, মানে কত, -72। আমার ক্যালকুলেটরে আসলে অ্যাঙ্গেল দেওয়া বলে মাইনাসকে 180 হিসাবে আসে, যাই হোক এটা আপনাদের ইতে -72-ই আসবে। আর এটা কত, এটা তো 0, এটা 0। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মান কিন্তু চলে আসলো যে আসলে কত হচ্ছে।
এবার ভাই ওখানে স্ট্যাবিলিটি, একটা এস ওয়ান দিলেন আর একটা এস কেন দিলেন? এস এটা টু তো দি একই পাওয়ার ওয়ান মানে তো এস, একই জিনিস না? হ্যাঁ তাহলে দুইটা। ও দুইটা আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করে এটা লিখছি। এখন এইটা সমান মাইনাস হ্যাঁ বাহাত্তর হ্যাঁ লিখতে বুঝতে হতো, পারছি। কিন্তু তো জায়গা নাই, এই জন্য পরের লাইনে লিখছে। আপনারা পরীক্ষার হলে একটু বড় করে এটা সমান লিখে দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা যার যেভাবে সুবিধা, এটা এমন কোনো আসলে ইয়ে জিনিস না যে ভুল হবে বা something। এখন দেখেন, আমাদের কাজ হচ্ছে যখন ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে তখন এইটা চেক করা যে ফার্স্ট কলামে সাইন চেঞ্জ হয়েছে কিনা। সাইন মানে চিহ্ন, সহজ কথায়। এখন বলে তো ফার্স্ট কলামে কয়বার সাইন চেঞ্জ হয়েছে? আচ্ছা, আমাদের মনে ক্যালকুলেশন একটু বাকি আছে, 1 মিনিট। পরেরটা কি আসলে S0 দিয়ে করছে কিনা সেটা আমি একটু দেখি। পরেরটা S0 দিয়ে করতে হবে। আচ্ছা, এটা করলে কত আসে দেখেন। এইটার সাথে অবশ্য লাস্টেরটা কিছু না করে শুধু এইটুকু বসাই দিলেও হবে, মানে এটা বাই ডিফল্ট। তারপর আমি বলতেছি কিভাবে এটা আসতেছে। এখন এইটার সাথে যখন ক্যালকুলেশন করব তাহলে এটা কত হবে? -72 × 103 মাইনাস এই যে 1 × 0 ডিভাইডেড বাই -72। তো কাটাকাটি করে, সরি, 103 আসতেছে। -72 কাটতেছে, 103 আসতেছে। 1 মিনিট। আচ্ছা থাক, আলাদা কোনো কিছু মনে রাখার দরকার নেই, শেষে ভুল হলে মুশকিল। ক্যালকুলেশন আলাদা করেন। তাহলে এটা 0 বাদ, ওই -72 কাটাকাটি হয়ে গেল, থাকতেছে 103। আর বাকিগুলা তো 0 থাকবে। এই আমাদের কাজ শেষ, S0 পর্যন্ত বের করলেই ওকে। আচ্ছা, লাস্টের এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এইবার বলেন তো ফার্স্ট কলামে কয়টা সাইন চেঞ্জ হলো? বা কয়বার সাইন চিহ্ন চেঞ্জ হলো কয়বার? দুইবার। 2বার চিহ্ন চেঞ্জ হয়েছে। এই যে পজিটিভ, পজিটিভ, কোনো চেঞ্জ নাই। পজিটিভ, নেগেটিভ, একবার চিহ্ন চেঞ্জ হলো। নেগেটিভ, পজিটিভ, আরেকবার চিহ্ন চেঞ্জ হলো, তার মানে 2বার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। স্ট্যাবিলিটি সিস্টেম হচ্ছে একবারও যদি চিহ্ন চেঞ্জ হয়, যদিও একবার চিহ্ন চেঞ্জ হয় মানে বাই ডিফল্ট 2বার হয়ে যাইতে পারে, যেহেতু পরের বার আবার যদি পজিটিভ চলে আসে। তাহলে একটাও যদি মাইনাস চলে আসে তাহলে সিস্টেমটা স্টেবল না। তাহলে স্টেবলের সিস্টেম ইয়ে কি, চিনব কিভাবে? ফার্স্ট কলামে নো সাইন চেঞ্জ, আর আনস্টেবল স্বাভাবিক কথা, উল্টা। কথা কি বুঝছেন? তাহলে যেই সিস্টেমটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম, এই সিস্টেমটা কি কেমন সিস্টেম? স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল। হুম, বুঝি নাই। ব্যাস। নো সায়েন্স চেঞ্জ মানে কি, মানে সায়েন্স যেটা ছিল ওইটাই থাকবে নাকি? কোনো সাইন চেঞ্জ হবে না। ফার্স্ট কলামে কি তাই হয়েছে? কোনো প্রকার সাইন চেঞ্জ কি হয়নি, এরকম ঘটনা ঘটছে? না দুইবার চেঞ্জ হয়েছে।
দুইবার চেঞ্জ হয়ে গেছে, তার মানে অবশ্যই সিস্টেমটা কি আনস্টেবল। স্টেবল যদি হতো কোনো সাইন চেঞ্জ হতো না, সবগুলা পজিটিভ পাইতাম অথবা সবগুলা নেগেটিভ পাইতাম। কথা বুঝতে পারছেন? যদিও সবগুলা নেগেটিভ আসলে মানে সবগুলা পজিটিভই বোঝায়। তো যাই হোক, মানে কোনো সাইন চেঞ্জ হতো না। সাইন চেঞ্জ হয়ে গেলেই আমরা বলে দেবো সিস্টেমটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমাদের কোনো সিস্টেম দিয়ে যদি চেক করতে বলে যে দেখাও সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, আমরা কি করব? সিম্পলি এই যে রাউথ টেবিলের মাধ্যমে দেখাই দিতে পারি যে সিস্টেমটা আমাদের স্টেবল নাকি আনস্টেবল। এই রাউথ টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই নিয়মটা একটু শিখে রাখতে হবে আমাদের। বুঝতে পারছেন? আর দুই হ্যাঁ একটা জিনিস আমাদের এখান থেকে একটু সাথে সাথে লাগবে। দুই একটা জিনিস শিখতে হবে, আর দুই একটা সিচুয়েশন এমন আসবে যে সিচুয়েশন গুলো আসলে একটু আনএক্সপেক্টেড সিচুয়েশন। কিরকম আনএক্সপেক্টেড? দেখেন, আমরা যখনই একটা লাইন থেকে আরেকটা লাইনে যাচ্ছি, ক্যালকুলেশনের সিস্টেম কি প্রথম যেই ভ্যালুটা ফিক্সড করে দিচ্ছি সেটা কি প্রত্যেকটার নিচে ভাগ হচ্ছে না? দ্বিতীয় লাইন থেকে যখন তৃতীয় লাইনে আসতেছি, তখন দেখেন তৈরি করার সিস্টেম উপরে আর গুণন হচ্ছে, নিচে এটা ভাগ হচ্ছে, নিচে এটা ভাগ হচ্ছে। এখন কোনোভাবে যদি প্রথমটা জিরো হয়ে যায় তাহলে কি আর আমরা এটা পাবো? ইনফাইনাইট হয়ে যাবে না? তাহলে এইটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ, ওইটাকে আমরা হয়তো কোনোভাবে মেক আপ করলাম। আর একটা চ্যালেঞ্জ, যদি পুরো একটা কলাম জিরো হয়ে যায়, আমাকে তো পরের কলামে যাইতে হবে, তাহলে সেটাও কি 0/0? এটা একটা হচ্ছে অনিশ্চিত একটা ঘটনা। তাহলে এই দুইটা ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে দুইটা এক্সেপশনাল কেস। তো এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সাইড রুলস বলি বা ইয়ে ক্যালকুলেশন করতে হবে, যার ফলে আমরা আমাদের আলটিমেট স্টেবিলিটি চেক করতে পারবো। সেই দুইটা জিনিস দেখবো। আরেকটা হচ্ছে, অনেক সময় আমাদের প্রশ্ন করতে পারে যে যেই সিস্টেমটা আমরা এই করলাম, এখানে কয়টা আমাদের হচ্ছে LHP, কয়টা RHP, অথবা এরকম J ওমেগা। J ওমেগা বলতে ওই যে ইমাজিনারি অ্যাক্সিস, এইগুলা আসলে কয়টা আছে, কিভাবে আছে, এইগুলা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই জিনিসটা আমি একটু বলে দিই যে এটা কিভাবে ক্যালকুলেশন করব। প্রশ্নে চাইলে দিবেন, না চাইলে তো আর দরকার নেই। শুধু স্টেবিলিটি চেক করলে ওইগুলা লাগে না, কিন্তু ওইগুলো প্রশ্নে চাইতে পারে, এই জন্য আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা যদি কোনো অল জিরো রো না পাই, তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো J ওমেগা পোল নাই। তাহলে দেখেন, আমরা যে ম্যাথটা এখন করলাম, এই ম্যাথে কি অল জিরো রো পাইছি কোথাও? দেখেন, কোনোটারই কিন্তু সবাই জিরো, না। এরকম কোনো রো নাই। তার মানে এই সিস্টেমের J ওমেগা পোল নাই, মানে ইমাজিনারি কোনো পার্ট নাই, সবই রিয়েল। একটা কেস, এটা বুঝলাম। এবার দুইটা জিনিস পাবো, তিনটা জিনিস মূলত, একটা হচ্ছে লেফট হাফ পোল, একটা হচ্ছে রাইট হাফ পোল, আর আরেকটা হচ্ছে J ওমেগা। এই তিনটাই মূলত জায়গা।
এই কয়টা জিনিস আমি মনে রাখি, লেফট হাফ বলতে তাহলে বোঝাই যাচ্ছে যে বের করে ফেলা যাবে। আচ্ছা, কি বলতেছি, যতবার সাইন চেঞ্জ হবে ততগুলো রাইট হাফ পোল। তাহলে এখানে সাইন চেঞ্জ হয়েছে কতবার এই প্রশ্নে? 2 বার। তাহলে রাইট হাফ পোল কয়টা পাবো? দুইটা। 2টা। এবার খেয়াল করে দেখেন, এটা কি ঘাত সমীকরণ? দ্বিঘাত, সরি, ত্রিঘাত সমীকরণ না? তো ত্রিঘাত সমীকরণে এস এর মান কয়টা আসবে যদি আমরা সমাধান করি? 3টা। তিনটা। তাহলে এখন আপনি নিজেই বলেন, দুইটা যদি রাইট হাফ পোল পাই, লেফট হাফ পোল কয়টা পাবো? একটা হবে। একটা পাবো। তাহলে লেফট হাফ পোলকে আমরা কোনো ওইসব দিয়ে মনে রাখবো না, আমরা এইভাবে মনে রাখতে পারি যে লেফট হাফ পোল সমান এইটা, যখন চলে আসবে তখন আলাদা হিসাব। আচ্ছা, আমরা আপাতত লেফট হাফ পোলকে এইভাবে মনে রাখি, যেখানে যে ওমেগা আসবে সেইখানে আমরা আবার ক্যালকুলেশন করে এই করব। লেফট হাফ পোল আমরা সবসময় এই দুইটা দিয়েই করবো। আচ্ছা, আমরা সূত্র হিসাবে মনেও রাখতে পারি যে লেফট হাফ পোল সমান টোটাল নাম্বার অফ পোল মাইনাস নাম্বার অফ জে ওমেগা পোল মাইনাস নাম্বার অফ রাইট হাফ পোল। ঠিক আছে, সূত্র হিসাবে মনে রাখতে পারেন এইভাবে। ইচ্ছে আমি যখন আস্তে আস্তে ম্যাথ গুলা করবো, তখন এই জিনিস আস্তে আস্তে দেখাই দেবো, সমস্যা নাই। সব রকম ইয়েই আমরা দেখবো। তাহলে ওই যে বললাম যে দুইটা স্পেশাল কেস আছে, একটা হচ্ছে যদি ফার্স্ট কলাম জিরো হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে, আর একটা যদি আমাদের অল রো জিরো হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। এখন আমরা ওই দুইটা জিনিসই দেখবো। আহ এইটা সম্ভবত ফার্স্ট কলাম জিরোর কেস, একটু আমি দেখে নিই। S4 3s0, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট কলাম যদি জিরো হয়ে যায় এই কেস। ওকে, আগাই আমরা, তারপরে আসলে বোঝা যাবে কি অবস্থা। তাহলে একই নিয়মে আমরা এটা ক্যালকুলেশন করব। আগের বার যেহেতু আমি অলরেডি বলে ফেলছি, এখানে আমি একটু দ্রুত আগাই। তাহলে এই যে ইকুয়েশনটা কোনটা, আমাদের নিচেরটা? এখানে টোটাল নাম্বার অফ পোল কয়টা হবে? 5টা। টোটাল হবে পাঁচটা। পাওয়ার যত তত। তাহলে প্রথমে নেব s⁵, তারপরে নেব s⁴। s⁵ কত, এর সহগ দেখেন 1, দ্বিতীয়টা গ্যাপ দেব, তারপরেরটা, তার মানে কত 3, এটা গ্যাপ দেব, তারপরেরটা, এটা গ্যাপ দেব, তারপরেরটা। s⁴ দিয়ে শুরু করব, মানে 2, এটা গ্যাপ দেব, তারপরেরটা, এটা গ্যাপ দেব, তারপরেরটা, দেন একটা গ্যাপ দিয়ে তারপরেরটা। এই আমাদের দুইটা করে ফেললাম। এখন আমরা বাকিটা ক্যালকুলেশন। তাহলে এই যে এইটা ফিক্সড, 3 × 2 = 6 -6 /2। তারপর একটা 5 × 2 = 10 -3 × 3 /2। তারপরে 2 0 0 1 0 0 /2 /2। এইটা দেখেন কত হয়ে গেল, জিরো হয়ে গেল না?
10, 10-এর থেকে 3 বাদ দিলে হয় 7/2। তাহলে পরের বার যখন আমি করব তখন কি এই যে এটা ইনফাইনাইট হয়ে যাবে না? যখন দেখবেন যে প্রথম কলাম 0 হয়ে গেছে, এই সিচুয়েশন পাওয়ার সাথে সাথে আপনার কাজ হচ্ছে ক্যালকুলেশন এখানে স্টপ করে দেওয়া। স্টপ করে দিয়ে এই যে এস আছে না, এস সমান 1/z ধরে নেবেন। এটা যদি ধরে নেয়, নিয়ে এবার এই মান বসান। কোথায় বসাবো? এই এইটার যে মূল সমীকরণ, এটা সমান 0, এটাই তো মূল ইকুয়েশন ছিল। ওইটা সমান 0, সেই ইকুয়েশন নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। যেহেতু পোল বের করতে, আগেরটা বলি নাই, যেহেতু আমরা পোল বের করতে চাচ্ছি, পোল মানে কি? পোল মানে যাদের কারণে নিচের এই ভ্যালুগুলো 0 হয়। তার মানে আলটিমেটলি এইটা সমান 0 করলেই তো আমরা মূলত আসলে এস এর ভ্যালু পাবো, তাই না? তাহলে এইটাই হচ্ছে সেই ইকুয়েশন, যে ইকুয়েশনটা কারণে আমরা পোলের ধর্মটা বুঝতে পারতেছি। এটাই তো মূল বিষয়, যে হর 0 হয়ে গেলে এটা ইনফাইনাইট হয়ে যাবে। যাদের জন্য 0 হচ্ছে সেগুলাই হচ্ছে আমাদের পোল। তো এইটা সমান 0ই তো মূলত আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। এই জন্য আমরা এস সমান 1/z ধরে ওই সমীকরণটাকে পূর্ণ করলাম। এবার এইটাকে সুন্দর করে সাজায় নতুন ভাবে টেবিল বানাই আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইটাকে যদি আমরা সব পক্ষকে z⁵ দ্বারা গুণ করে দিই, সব রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড উভয় পক্ষে। কেন z⁵ গুণ করলাম? কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে z⁵। 6 থাকলে 6 দ্বারা গুণ করতাম, 7 থাকলে 7 দ্বারা গুণ করতাম, 3 থাকলে 3 দ্বারা গুণ করতাম, মানে ম্যাক্সিমাম যত থাকবে তত দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে z⁵ দ্বারা যদি গুণ করি, দেখেন এইটা z⁵ আর 1/z⁵ মিলে 1 হয়ে যাবে। এখানে z⁵ উপরে আছে আর নিচে হচ্ছে z⁴। কাটাকাটি করে একটা জেড থাকে, তার মানে এটা হয়ে যায় 2z, এটা হয়ে যায় 3z², এটা হয়ে যায় 6z³, এটা হয়ে যায় 5z⁴, আর এটা হয়ে যায় 3z⁵ = 0। এটা বুঝতে পারছেন কিনা? জি ভাই। তাহলে এইটা দেখেন আমাদের সেই ইকুয়েশন হয়ে গেছে না? দেখেন আপনারা বলতে পারেন যে আমরা এস এর ভ্যালু বের করলে তো রাইট হ্যান্ড প্লেনে আছে কিনা এটা একবারে বুঝে ফেলবে, যে প্রথমটা যেভাবে করলাম। কিন্তু এই যে 2⁵ কে সমাধান করা অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু মিডিল টার্ম বলেন বা ইয়ে বলেন, চাইলে করতে পারেন, ওই যে পিরামিড সূত্র বা এই সেই হাবিজাবি দিয়ে করতে হবে, ওইটা অনেক জটিল। এই কারণেই কিন্তু মূলত আমাদের রাউত টেবিল ইয়েটা দরকার। তবে ভয় নাই, এত বড় ম্যাথ পরীক্ষায় আসবে না। আমি জাস্ট নিয়মগুলা শেখাচ্ছি যে কি কি সিচুয়েশন আসতে পারে। যদি দেয়ই সর্বোচ্চ,
হয়তো কিউব দিতে পারে বা 4 দিতে পারে, এর বেশি হয়তো দেওয়ার চান্স খুব একটা নাই। আর নর্মালি দেখেন কিউব 4 হলে, যেমন এটা দেখেন কিউব ছিল, খুব বেশি কিন্তু বড় হয় না এই ম্যাথটা। তো এরকম ছোট ছোট ম্যাথ হয়তো আসতে পারে, আমরা একটু বড়গুলা শিখলাম যাতে ছোটগুলা খুব সহজ মনে হয় আমাদের কাছে, এই এছাড়া আর কোনো কিছু না। তাহলে এখন এক্স্যাক্টলি আগের মতো করব, শুধু যেখানে যেখানে এস ছিল সেখানে এখন আমরা হচ্ছে জেড দ্বারা রিপ্লেস করে দেব। মানে এস এর মান 1/z ধরছি, বাট এটা যেহেতু এখন জেড হয়ে গেল, ফলে এটাকে জেড আকারে লিখবো। z⁵ কত লিখতে হবে? 3, মাঝখানেরটা গ্যাপ 6, মাঝখানেরটা গ্যাপ 2, মাঝখানেরটা গ্যাপ 0। দেন z⁴ 5 দিয়ে শুরু হবে, মাঝখানেরটা গ্যাপ 3, মাঝখানেরটা গ্যাপ 1, 0। ক্যালকুলেশন শুরু। 5×30 -3, 3 × 9 ÷ 5। আমি ক্যালকুলেটরে করে দিলাম। ক্যালকুলেটরে করি কিন্তু একটু তীর চিহ্ন দেই, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 5×6 -3×3 ÷ 5 কত? 4.2। তারপরেরটা 5×2 -3×1 ÷ 5, 1.4। দেন 5×0, এটা গুণ 0। তার মানে একটা প্যাটার্ন খেয়াল করে দেখেন, আমাদের আস্তে আস্তে ইকুয়েশন যত বাড়তে থাকবে জিরো গুলা তত বাড়তে থাকবে, শেষকালে যায় শুধু দেখা যাবে যে একটা থাকবে। দেন এখন আমাদের ফিক্সড কে, এখন কিন্তু ফিক্সড হয়ে যাবে হচ্ছে 4.2। তাহলে আমাদের গুণ হবে কার সাথে কার? এত। তাহলে এটা আসতেছে 1.33। তারপরেরটা এটা আসতেছে 1 স্বাভাবিক। তারপর একটা পাবো 0, তারপর একটা 0। তা এটা 0 হয় নাই আসলে, মানে সবগুলো একদম যে এক্স্যাক্টলি ফলো করবে এরকম না। যাই হোক, যা আসে আমাদের ওই জিনিস মনে রাখে লাভ নাই, আমরা যেভাবে ক্যালকুলেশন করতেছি ওইভাবে করে যাই। এরপরেরটা কি? Z1, মানে এখন ফিক্সড হয়ে যাবে এ। কত? 1.33 গুণ 1.4 -
4.2 into 1 divided by 1.33, এটা হচ্ছে -1.76। তারপর এটা তো 0, 0, 0। এটার সাথে এটা গুণ, এটা তো 0 ডিভাইডেড বাই এত, তাহলে আমাদের কত আসতেছে? 1 থাকতেছে। বাস, কাজ শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইন চেঞ্জ হয়েছে কয়বার? বুঝছেন? একবার ভাই। কেন একবার? এই যে একবার, আর এই যে একবার, দুইবার সাইন ও চেঞ্জ হলো না? কিন্তু ভাই এখানে টেবিল দুইটা করলাম কেন? প্রথমটা এটা প্রবলেম কি হলো? 0 হয়ে গেছিল। আমি যদি করতাম তাহলে ইনফাইনাইট হয়ে যেত, আমি আর আগাতে পারতাম না। ফলে এটা দিয়ে সলভ করা যাবে না। কি বললাম তাহলে এতক্ষণ? আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছেন? প্রথম কলাম হ্যাঁ 0, হ্যাঁ, এটা হচ্ছে বুঝছি। স্পেশাল কেস 1, যে প্রথম কলামের একটা ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি করব? এস সমান 1/z ধরে ম্যাথটাকে আমরা আবার আগাবো। আচ্ছা, তাহলে দেখতেছি দুইবার সাইন চেঞ্জ হয়েছে। তাহলে রাইট হাফ পোল আছে কয়টা? দুইটা। জে ওমেগা পোল কয়টা? তিনটা। কেন? জে ওমেগা পোল কি দেখে চিনতে বলছিলাম? অল 0 হওয়া লাগবে, তবে না বুঝবো যে ওখানে আচ্ছা জে ওমেগা পোল বের করার নিয়ম এখনো শেখায়নি, শিখবো আমরা পরবর্তীতে গিয়ে। কিন্তু তখনই থাকবে যখন অল 0 হবে। যদি অল 0 না হয়, তাহলে বুঝতে হবে যে ওইখানে কোনো জে ওমেগা পোল নাই। এখন আসবো লেফট হ্যাফ পোল। টোটাল পোল কয়টা শুরুতেই বলছিলেন? 5টা। তাহলে লেফট হ্যাফ পোল আছে কয়টা? আচ্ছা। কেন 5টা? তিনটা। 3টা আছে। টোটাল পাঁচটা ভাই। টোটাল হচ্ছে 5টা, এর থেকে বিয়োগ করে দেবো এত, তাহলে আছে 3টা। না, এইগুলা যদি এক্সট্রা হিসাবে কখনো যদি চাই, তাহলে অ্যান্সার করতে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে এবারে যে স্পেশাল কেস আর একটা দেখবো, এটা হচ্ছে এটা, যেখানে অল জিরোর কনসেপ্টটা আসবে। আমি আর ওই ইটি লিখলাম না, একবারে করে দিলাম। বুঝতে পারতেছেন যে এই হচ্ছে। তাহলে প্রথমে s⁵ কত, যে 1, এটা গ্যাপ দিয়ে এটা গ্যাপ দিলে 3, এটা গ্যাপ দিয়ে এটা গ্যাপ দিলে 5, 0, 4 নিলে 2, এটা গ্যাপ দিয়ে এটা দিলে 6, 3 দুগুণে 6, বিয়োগ করলে হয় 0, 5 দুগুণে 10, কি ব্যাপার, এটা একই ক্যাটাগরির ভিতরে পড়ে যাচ্ছে কেন?
এটা কি আগের ম্যাথটা নাকি?